নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি সত্য ঘটনা নিয়ে। আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছেন দীপা হালদার সোনারপুর থেকে। তোমাদেরকে আমি প্রথমেই অজস্র ধন্যবাদ জানাই, কারণ আমি প্রথম যে সত্য ঘটনাটি তোমাদের সামনে তুলে ধরেছিলাম গড়িয়া স্টেশনকে কেন্দ্র করে, ওই ঘটনাতে তোমরা খুব ভালো রেসপন্স করেছো। তাই জন্য আমি আরও একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবার আগ্রহটা পেয়েছি। তাই আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অজস্র ধন্যবাদ। আচ্ছা, আজকের এই ঘটনাটি পাঠিয়েছে দীপা হালদার সোনারপুর থেকে। আর দীপা শুধু একা নয়, মানে দীপার হাজব্যান্ড দুজনে মিলে ওরা কিন্তু এই ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হয়েছিল। সেটা কি ঘটনা, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। আচ্ছা, এই ঘটনাটা বলা শুরু করবার আগে আমি দীপাদের বাড়ির স্ট্রাকচারটা একটু তোমাদেরকে বলতে হবে, কারণ স্ট্রাকচারটা না বললে তোমরা গল্পটা বুঝতে পারবে না। আচ্ছা, দীপা হলো বাড়ির বড় বউ, আর দীপার হাজব্যান্ডরা 3 ভাই, আর শ্বশুর শাশুড়ি আছে। এবার 3 ভাই প্রত্যেকেই বিবাহিত। আর এবার প্রত্যেকের ঘরগুলো ছিল, মানে ওদের বড় একটা উঠোন, এবারে একদিকে শ্বশুর শাশুড়ির ঘর, আর অন্যদিকে 3 ভাইয়ের 3টে ঘর। আর ওদের যে টয়লেটটা ছিল সেটা কিন্তু কোনো অ্যাটাচড নয়। এবার ওটা হলো উঠোন দিয়ে মানে যেতে হবে তোমাকে, তারপরে একটা উঠোনের একটা সাইডে টয়লেটটা ছিল। মানে অনেক রাতে যদি কেউ টয়লেটে যেতে চায় তাহলে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে হবে, তারপর উঠোন পার হয়ে টয়লেটে যেতে হবে। এবার একদিন রাতে ঘটনাটা ঘটল, অনেক রাত, মাঝরাত বলা যেতে পারে। তখন দীপা টয়লেটে যাবে। এবার দীপা তো অত রাতে তো একা যাবে না, ওর হাজব্যান্ডকে ডেকেছে যে দুজনে মিলে টয়লেটে যাচ্ছে। এবার দীপা আর দীপার হাজব্যান্ড দুজনে তখন টয়লেটে ঢোকেনি, টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে। তখন ওরা দেখছে যে টয়লেটের মধ্যে কেউ জলের কলটা ছেড়ে রেখেছে, কেউ যেন বালতিতে জল ভরছে। আবার এবার বাইরে ওরা দাঁড়িয়ে আছে, দীপার হাজব্যান্ড। এবার দীপার হাজব্যান্ড বলছে, কে? মেজো মানে মেজো ভাইকে বলছে যে, কে মেজো আছিস। যেই বলছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওই জলটা, মানে জলের কলটা বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আবার ওরা দাঁড়িয়ে আছে বাইরে, মানে দীপা আর দীপার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে। আবার ঠিক একইভাবে কিছুক্ষণ বাদে আবার কিন্তু ওই ঘটনাটা ঘটছে, মানে কেউ যেন জলের কলটা ছেড়ে দিয়েছে আর বালতিটা জলে ভর্তি হচ্ছে, মানে বাথরুমের মধ্যে কেউ যেন আছে। এবার আবার ওরা দীপার হাজব্যান্ড বলছে, কে? ছোট, মানে ছোট ভাইকে বলছে। কিন্তু তখন কেউ কিন্তু সাড়া দিচ্ছে না, কিন্তু জলের কলটা আপনা আপনি আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন ওরা বাইরে দাঁড়িয়ে আছে তখন আবার কিন্তু জলের কলটা অটোমেটিক্যালি যেন চলছে, মানে জলের কল থেকে জল পড়ছে, বালতি ভর্তি হচ্ছে। এবারে দীপা তো বেশ ভয় পেয়েছে, কারণ দীপা তো খুব মানে নরম স্বভাবের একটা মেয়ে, আর ও খুব হালকা। আর দীপার হাজব্যান্ডের রাশ ভারী, কিন্তু ও রীতিমতো ভয় পাচ্ছে যে কি হচ্ছে, মানে এরকম একটা ঘটনা ঘটছে, এটাতে মানে স্বাভাবিক, মানে যে কেউ ভয় পেয়ে যাবে যে বাথরুমের মধ্যে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু জলের কল থেকে জল পড়ছে, বালতি ভর্তি হচ্ছে, আবার যেই ওরা মানে কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যাচ্ছে। যেই ওরা বলছে কেউ আছে, তখন সঙ্গে সঙ্গে জলের আওয়াজটা হচ্ছে। এবার ওরা দীপার হাজব্যান্ড ওরা কি করেছে, ওরা টয়লেটে যায়নি, ওরা রীতিমতো ভালোই ভয় পেয়ে গেছে। ওরা তাড়াতাড়ি করে ওরা বাড়ি মানে ঘরে ঢুকে গেছে। এবার পরের দিন সকালবেলা মানে বাড়ির অন্যান্য যারা সদস্য তাদেরকে ঘটনাটা বলছে দীপা আর দীপার হাজব্যান্ড। এবার সকলেই তখন অবিশ্বাস করছে, যেটা মানে বলছে কি, না তোমরা খুব ভীতু, ওই জন্য তোমরা এসব ভুল শুনেছো, এটা হতেই পারে না, আমরা এতদিন এখানে রয়েছি। আর সত্যিই দীপার হাজব্যান্ড মানে এতদিন ধরো ওদের নিজস্ব বাড়ি, কোনো দিন কিন্তু এমন ঘটনার সাক্ষী ওরা হয়নি। আর দীপা তো অন্য বাড়ির মেয়ে, কিন্তু দীপার কথা যদি বাদও দিই, অন্যান্য ভাইরা তারা বলছে আমরা তো কোনোদিন ছোট থেকে এখানেই আছি, এই বাড়িতে আছি, কোনোদিন তো এমন ঘটনা ঘটেনি। দীপা শ্বশুর শাশুড়িও বিশ্বাস করছে না, কেউই বিশ্বাস করছে না, বলছে না এইসব ভুল তোমরা শুনেছো, এসব হতেই পারে না। এবার দীপার হাজব্যান্ড কি করবে, কাউকে বোঝাতে পারছে না, কিন্তু ঘটনাটা তো ওদের দুজনের সাথেই ঘটেছে সেই রাতে। এবার ওরা তখন কিছু আর বলেনি কাউকে, যে জোর করে তো আর বিশ্বাস করানো যাবে না,
ওরা তখন চুপচাপ মানে চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে বাদ দাও। তারপর থেকে দীপার হাজব্যান্ড কোনো দিনই আর রাতের বেলা ওরা টয়লেটের দিকে যেত না, মানে যখন সবাই জেগে থাকতো তখন ওরা টয়লেটে যেত, কিন্তু মাঝরাতে ওরা আর কিন্তু যেত না টয়লেটে। এরকমভাবে কিছুদিন চলছে। এইবারে দীপার যে ছোট ভাই, মানে সরি দীপার হাজব্যান্ডের যে ছোট ভাই, সে একদিন, তার আগে বলতে হবে দীপার যে ছোট যা, ও কিন্তু ভীষণ সাহসী, মানে ওর খুব ইন্টারেস্ট ভূত দেখবার, মানে ও শুধু বলে যে মানে বলতো যে আমি ভূত দেখবো। আর দীপা যেমন খুব নরম স্বভাবের, মানে খুব রাশ হালকা, দীপার যে ছোট যা ও কিন্তু ভীষণ মানে রাশ ভারী, মানে খুব সাহসী একটা মেয়ে, যদি আমি এটা বলি, খুব সাহসী একটা মেয়ে। এবারে ওর খুব ইন্টারেস্ট যে আমি ভূত দেখবো, মানে কেন আমার সাথে এরকম হলো না, এইরকম একটা ব্যাপার ও বলছে। যাই হোক, এবার দীপার হাজব্যান্ড তারপর থেকে তো একা একা যায় না। এবার একদিন দীপার যে হাজব্যান্ড তার ছোট ভাই একদিন টয়লেটে গেছে মাঝরাতে, ঠিক সেম ঘটনা ওর সাথেও কিন্তু ঘটলো। মানে তখন দীপার ওই যে ছোট দেওর টয়লেটে ঢোকেনি, টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে দেখছে জল পড়ছে, মানে কল থেকে জল পড়ছে। আর যেই বলছে যে ভিতরে কেউ আছো, তখন কিন্তু জলের কলটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার পরের দিন সকালে যে ছোট দেওর, ও সবাইকে তখন ঘটনাটা বলল, এবং ও বিশ্বাস করলো সত্যি সেদিনকে কিন্তু দাদা বৌদি মিথ্যে কথা বলেনি বা ভুল কিছু শোনেনি। তখন ও বলছে যে না, সত্যি কালকে আমার সাথে ঘটনাটা ঘটলো, আমি কিন্তু মাঝরাতে ঠিক সেম ঘটনা ঘটলো যেটা দাদা বৌদির সাথে ঘটেছে। এবার তারপর বাড়ির সবাই তো বিশ্বাস করলো যে না, তাহলে মনে হয় ওরা ঠিকই বলেছে, যেটা প্রথমেই দীপার হাজব্যান্ড দুজনে বলেছিল সেটা ঠিকই বলেছিল। এইবারে দীপার যে ছোট যা, মানে যে খুব সাহস তার, সে এই ঘটনাগুলোর পরেও, মানে এত কিছু হয়ে গেল, মানে দীপার হাজব্যান্ড দীপার সাথে, তারপর দীপার ছোট যে দেওর তার সাথে, কিন্তু দীপার যে ছোট যা, এত কিছুর পরেও কিন্তু সে রাতের বেলা একাই যেত, মানে ওই টয়লেটে। এবার তার সাথে যেটা ঘটলো সেটা সত্যি মানে খুবই ভয়ের ব্যাপার। মানে এটা দীপা বলছে যে আমার সাথে হলে আমি আর মানে বেঁচে থাকতাম না। যাই হোক, ঘটনাটা কি সেটাই বলি। দীপার যা, মানে ছোট যা বলছে, মানে ওর সাথেও একটা ঘটনা ঘটেছে রাতের বেলা, সেটা পরের দিন সকালবেলা দীপার ছোট যা বলছে সবাইকে যে হ্যাঁ দিদি, কালকে আমি টয়লেটে যাচ্ছিলাম, তখন আমি আমি ফিল করতে পারছি যে আমার পিছন কেউ আসছে হেঁটে হেঁটে, কিন্তু আমি পিছন ঘুরে আমি দেখলাম যে কেউই নেই। কিন্তু আবার যখন আমি যাচ্ছি টয়লেটের দিকে, তখন কিন্তু আবার দেখছি আমার পিছন কেউ একটা আসছে, কিন্তু আমি পিছন দিকে আবার তাকালাম, কিন্তু সেটা দেখলাম কেউ নেই। এবার দীপা বলছে ওই সময় যদি দীপা ওই জায়গায় থাকতো, দীপার তো খুব রাশ হালকা, তখন কিন্তু দীপা যেই পিছন দিকে তাকাতো তখন কিন্তু ওর নিঘাত ঘাড় মটকে সঙ্গে ওকেই ওখানে শেষ করে দিত। কিন্তু যেহেতু দীপার যে ছোট যা খুব সাহসী, রাশ ভারী, ওকে কিন্তু ব্যাপারটা করতে পারিনি, কিন্তু ও কিন্তু পিছন দিকে তাকিয়েছে, দেখেছে যে কেউ নেই, আবার ও কিন্তু টয়লেটে গেছে, আর ও সমানে বলে যাচ্ছে যে আমার সাথে সাথে কিন্তু কেউ একটা আসছে, কিন্তু যখনই পিছন দিকে ঘুরছে কেউ কিন্তু নেই। এইবার এটা নিয়ে যখন বারবার বাড়ির সদস্য যারা আছেন তাদের প্রায় সকলের সাথে এই ঘটনাটা, একই ঘটনা ঘটছে, এটা পরে ওরা উদ্ধার করেছে যে কেন এমন হচ্ছে। সেটা হলো, জানা গেল দীপাদের বাড়ির মানে প্রতিবেশী একজন ঠাকুমা আর একজন দাদু, মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, ওনারা মারা গেছিল। এবারে মারা যাওয়ার পরে ওনাদের মানে শ্রাদ্ধের কাজে হয়তো কিছু প্রবলেম হয়েছিল বা কিছু একটা তো অসুবিধা ছিল, যেটার জন্য ওনারা কিন্তু ওখানেই থেকে গেছেন, আর এই ঘটনাগুলো ওনারাই ঘটিয়েছেন। তারপরে এই ঘটনাটা যখন পাশে ওনাদের বাড়িতে যখন জানানো হয়, ওই ঠাকুমা দাদুর বাড়িতে যখন জানানো হয়, তারপর আবার ওটাকে ওনাদের যে পুজোর ব্যাপারগুলো কাজকর্মগুলো আবার
ভালো করে ঠিকঠাক করে করা হয়, তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটা বন্ধ হলো। মানে এই ঘটনাটা সত্যি যদি কোনো রাশ হালকা মানুষের সাথে ঘটতো, তার কিন্তু মানে ঘটেছে, কিন্তু দীপার হাজব্যান্ড যেহেতু দুজনে একসঙ্গে ছিল বা ওরা কোনো মানে বেশিক্ষণ ওখানে স্টে করেনি, একসাথে চলে এসেছে ঘরে, তার ফলে হয়তো বিপদটা ঘটেনি। কিন্তু এটা যদি কোনো রাশ হালকা বা খুব মানে ভীতু মানুষের সাথে হতো, বড়সড় বিপদ কিন্তু ঘটে যেত। যাই হোক, এটা সত্য ঘটনা, তোমাদেরকে আমি বললাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো, পরের আরও একটি সত্য ঘটনা নিয়ে আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে নমস্কার।